হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি বেদা মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে এই মুভিটা শুরু করা যাক। তো মুভির শুরুতেই প্রথমেই আমরা বেদাকে দেখতে পাই, যে কিনা তার কলেজে যাচ্ছিল। বেদার দুটো ভাই বোন রয়েছে, তার একটি বোন রয়েছে এবং একটি ভাই রয়েছে, আর তারা দুজনও এই কলেজেই পড়তো। বেদা ছিল নিচু জাতির, যার জন্য তাদের থেকে উঁচু জাতির লোকেরা তাদেরকে অনেক অপমান করত আর তাদের উপরে অত্যাচারও করতো এক প্রকার। সেরকমই একদিন পঞ্চায়েতের ছেলে বেদার ওপর নজর পড়ে, আর তখনই সে বেদার ওপরে অনেক কিছু উল্টোপাল্টা কমেন্ট করতে শুরু করে দেয়, এমনকি তাকে বিছানায় যাওয়ার জন্যও বলে দেয়। বেদা সেখানে কিছু বলতে পারে না, কারণ সে নিচু জাতির মেয়ে ছিল আর সে এইসব কিছু সয়ে সয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আর পঞ্চায়েতের ছেলে প্রায় বেদাকে বিরক্ত করতে থাকতো। আর সেখানে এই ব্যাপারটা এতটা রেশ ছিল যে সেখানকার কলেজে লোয়ার ক্লাসটা জলও খেতে পারতো না। যদি জল শেষ হয়ে যেত তারা সেখানকার জল খেতে পারতো না, কারণ তারা নিচু জাতের ছিল। তার সত্ত্বেও তারা মানিয়ে গুছিয়ে নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা করছিল, কিন্তু মনে মনেই বেদা চাইতো যে এদের বিরুদ্ধে কোনো না কোনো দিন সে কথা বলবে, কিন্তু কোনোদিনও সুযোগ হয়ে ওঠেনি। এমনই একদিন বেদা বাড়িতে গিয়ে জানতে পারে তার ভাইয়ের একজন আপার কাস্ট মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, আর তারা দুজনকে খুবই ভালোবাসে, তারা দুজন একসাথে থাকতে চায়। কিন্তু এই কথাটা শোনার পরেই বেদার চিন্তায় পড়ে যায়, কারণ এখানকার সমাজের লোকেরা এটা কিছুতেই মেনে নেবে না। কিন্তু বেদার এই কথাতে কোনো আপত্তি ছিল না, কারণ বেদা খুব ভালো মনের একজন মানুষ ছিল। তাই জন্যই বেদা ডিসাইড করে এই ব্যাপারটাকে তারা সিক্রেটই রাখবে। আর তারপরে এই সিনটা শিফট হয়ে যায়, আমরা দেখতে পাই গোর্খা কমান্ডার অভিমন্যুকে। অভিমন্যু এখন একটা মিশনে আছে, যেখানে সে ডাক্তার সেজে টেররিস্টের বাড়ির ভেতরে যাবে তার বাচ্চার চিকিৎসা করার জন্য। আর তখনই আমরা দেখতে পাই তাকে খুব কড়াকড়িভাবে চেকিং করে টেররিস্টের বাড়িতে ঢোকানো হয়। তারা কেউ ধরতেই পারেনি সে ইন্ডিয়ান আর্মিতে রয়েছে, কিন্তু ভেতরে যাওয়ার পর কোনোভাবে বাচ্চাটাকে চেক আপ করার সময় তার হাতের গ্লাভসটা একটু নিচে নেমে যায়, যেখানে একটি ইন্ডিয়ান শ্লোক লেখা ছিল, যার কারণে সেখানকার লোকেরা বুঝে যায় যে ইনি ইন্ডিয়ান আর্মির লোক আছে আর ইনি লুকিয়ে এখানে এসেছেন। তো তখন তার ওপর হামলা করা শুরু হয়ে যায়, আর সেখানে আমরা একটা খুব সুন্দর ফাইটিং সিনও দেখতে পাই। এর সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছিলাম অভিমন্যুর বস তাকে বলছিল টেররিস্টটাকে সে জ্যান্ত চায়, কারণ টেররিস্টের কাছে অনেক ইনফরমেশন রয়েছে। কিন্তু এদিকে অভিমন্যু তার বসের ফোনটা কেটে দেয় এবং তার পরেই তাদের সবার সাথে লড়াই করতে থাকে এবং মেন টেররিস্টের গলা চিরে তাকে ওখানেই মার্ডার করে দেয়। এবং এই কাজটির পরে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়, এক প্রকার তার উপরে কেস চলতে থাকে। তার উপরে দুটো কেস হয়, এক সিনিয়রের কমান্ড না মানার জন্য, দ্বিতীয় টেররিস্টটাকে খুন করা, মানে ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে কাজ করার জন্য। তার জন্যই তার উপরে ইনকোয়ারি বসানো হয়েছিল। যতদিন না এই ইনকোয়ারি কমপ্লিট হবে ততদিন সে নিজের পোস্টে যেতে পারবে না। সেই কারণেই আমরা দেখতে পাই সে কাশ্মীরের থেকে সোজাসুজি চলে আসে রাজস্থানে, সেখানে তার শ্বশুর বাড়িতে সে আসে। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়, যেখানে আমরা অভিমন্যু এবং তার স্ত্রীকে দেখতে পাই। তার স্ত্রী একজন র এজেন্ট ছিল, মানে সে স্পাই করত। এবং এমনই একদিন স্পাইয়ের কাজ করার সময় টেররিস্টের দলেরা জানতে পেরে যায় যে সে একজন র এজেন্ট বা স্পাই। তার কারণেই তাকে ধরে তার গলা ছিঁড়ে তাকে খুন করে দেয় তারা। আর সেই বদলাই আজ অভিমন্যু কমপ্লিট করলো, যার জন্য সে নিজের স্ত্রীর শেষ অশ্বগুলোকে জলে ভাসিয়ে দিল এবং সে নিজেকে একটু শান্ত করে ডিসাইড করেছে যে সে এখন রাজস্থানে চলে যাবে, কারণ রাজস্থানে তার শ্বশুর বাড়ি। কারণ তার স্ত্রী তাকে মারা যাওয়ার আগে এই কথাটা বলে গিয়েছিল যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি তোমার যখন ইচ্ছা করবে আমার বাবার কাছে গিয়ে থাকবে। আর তার স্ত্রীর কথা মতনই সে সেটাই করে, সে তার শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তার শ্বশুর তাকে বলে এখানে একটু গুছিয়ে চলার চেষ্টা করো, যেমনটা তুমি চলো সেভাবে এখানে চললে হবে না, এখানে জাত পাত উঁচ নিচের অনেক ব্যাপার আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এখানকার পঞ্চায়েতকেও সম্মান করতে হবে। তারপরে অভিমন্যুর শ্বশুর তাকে নিয়ে যায় এখানকারই একজন বড় নেতার বাড়িতে। প্রতাপ সিং এখানকার পঞ্চায়েতের লোক ছিল, আর সে দোগলা লোক ছিল, মানে এক ধরনের কথা সে মিডিয়ার সামনে বলতো আর এক ধরনের কাজ সে জনগণের জন্য করতো।
সে মিডিয়ার সামনে এটা বলতো যে আমরা জাতি ভেদাভেদ করি না, কিন্তু আসলে সে সবথেকে বড় কালপিট ছিল। আর তখন আমরা দেখতে পাই অভিমন্যুর শ্বশুর তখন সেই লোকটিকে বলে যে এটা আমার জামাই, এখানে কিছুদিন থাকবে আর এখানেই কাজ করার চিন্তাভাবনা নিচ্ছে। তাই আমি ভাবছিলাম আমাদের কলেজে যদি ওকে কোনো কিছুতে চান্স দেওয়া যেত, কারণ পিটি টিচার বা বক্সিং টিচারের জায়গাটা খালি রয়েছে। তো তখন সেই কথাটা শোনার পরে পঞ্চায়েতের লোকটি বলে যে ঠিক আছে, আমি ভেবে দেখছি, আমি ওনার স্ত্রীকে নিজের বোনের মতন দেখতাম। এই বলে তারা ডিসাইড করে অভিমন্যুকে সেখানকার বক্সিং টিচার হিসাবে বা পিটি টিচার হিসাবে রাখা হবে। আর এখানে অভিমন্যু যাওয়ার পরে প্রতাপ সিংকে কোনো স্যালিউট বা প্রণাম করেনি, এটা প্রতাপ সিং নোটিস করেছিল, কিন্তু তারপরেও সে তখন কিছু বলে না। আর এইদিকে কলেজে নতুন বক্সিং স্যার এসছে দেখে অনেকেই বক্সিং শেখার জন্য আগ্রহী হয়ে গিয়েছিল। সেখানে প্রতাপ সিংয়ের ছেলেও ছিল এবং সেখানে আমরা দেখতে পাই বেদাকে। সেখানে বেদাও উপস্থিত ছিল, কিন্তু বেদাকে দেখার পরে প্রতাপ সিংয়ের ছেলে বলে তুই এখানে ঝাড়ু পোছা কর, তোর ওটাই ক্ষমতা। তাকে মারধর করে তাকে বলে যে তুই এখানে ঝাড়ু পোছা কর এবং তাকে দিয়ে সারা জায়গাটা পোছানো হয়। এবং সেই সব কিছু সহ্য করার পরেও বেদা হার মানে না, সে বক্সিং ক্লাসের বাইরেই থাকে। সে সবাইকে দেখে নিজে একা একাই প্র্যাকটিস করতে থাকতো। আর এমনই একদিন প্রতাপ সিংয়ের ছেলে আবার ওই জিনিসটা দেখে নেয় আর সে তখন বেদার গায়ে হাত তুলে দেয় আর তাকে মারতে মারতে তার মুখ থেকে রক্ত বার করে দেয়। তারপরে সেই রক্ত দেখে অভিমন্যুর মাথা গরম হয়ে যায়, যার কারণে বেদাকে নিয়ে সে মেহফিলের মধ্যে চলে যায়। সে নিজের মুখের মধ্যে কাপড় বেঁধে রেখেছিল যাতে করে তাকে কেউ চিনতে না পারে, এবং সেই মেহফিলে গিয়ে সে সেই সবাইকে মারে যারা কিনা বেদার গায়ে হাত তুলেছিল। যেহেতু তার মুখের মধ্যে কাপড় ছিল তাই তাকে কেউ চিনতে পারেনি। আর কিছুদিন পরে একটা উদ্ঘাটন ছিল যেখানে প্রেসও এসেছিল, সেখানে বেদা এবং অভিমন্যু দুজনেই উপস্থিত ছিল। আর তখন প্রেসের সামনে অভিমন্যু বলে দেয় যে বেদা, তুমি পঞ্চায়েত সাহেবকে জিজ্ঞাসা করতে পারো, তুমি যে বক্সিং শিখতে চাও আর দেশের জন্য খেলতে চাও, এটা তুমি পঞ্চায়েত সাহেবকে বললে তিনি তোমার ব্যবস্থা করে দেবেন। আর এই সব ঘটনা প্রেসের সামনে হচ্ছিল, যার কারণে প্রেসারে পড়ে পঞ্চায়েতকে এই ব্যাপারে আগ্রহ দেখাতে হয়। তারপরে আমরা দেখতে পাই বেদার ট্রেনিং স্টার্ট হয়ে যায়। সে দিন রাত্রির অনেক বেশি পরিশ্রম করে বক্সিং শেখার চেষ্টা করছিল। আর এরকমই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। চলে আসে হোলি। হোলির ফেস্টিভ্যালের সময় কলেজে একটা বড় সড়োভাবে ফেস্টিভ্যাল মানানো হচ্ছিল। সেখানে তার ভাই এবং তার ভাইয়ের প্রেমিকা দুজন মিলে একাকিত্বে সময় কাটাচ্ছিল। ওই উৎসবের সময় আমরা দেখতে পাই প্রতাপ সিংয়ের ভাই সেটা দেখে নেয় এবং দেখার পরে বেদার পুরো ফ্যামিলিকে সেখানে ডাকা হয়, ইনক্লুডিং তার ভাইকে, এবং ভাইয়ের গার্লফ্রেন্ডের ফ্যামিলিকেও সেখানে ডাকা হয়। যেহেতু বেদারা নিচু জাতের ছিল তাই তাদের মাথার মধ্যে জুতো নিয়ে দাঁড় করিয়ে রাখা হয় এবং তার ভাইকে জোর করা হয় যে সেই মেয়েটির পায়ের মধ্যে নাকখত দিয়ে ক্ষমা চাইতে, কারণ সেই মেয়েটি ছিল উঁচু জাতের। আর এরপরে আমরা দেখতে পাই পরের দিনকারে তার ভাই এবং তার ভাইয়ের প্রেমিকা দুজন মিলেই পালিয়ে গিয়েছিল, তারা দুজন মিলে একসাথে থাকবে বলে। এদিকে প্রতাপ সিং একটা চাল চালে, মেয়েটির বাবা মাকে দিয়ে কনভিন্স করিয়ে ছেলেটির বাবা মার কাছে পাঠায় এবং বলে যে আমরা তোমার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দিতে রাজি আছি, আমাদের নিচু জাত নিয়ে কোনো অসুবিধা নেই। এই বলে তার ছেলেকে সেখানে ডাকা করায় এবং বিয়ের পোশাকে তারা সবাই সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের দুজনকে নৃশংসভাবে সেখানে খুন করে দেওয়া হয়। এবং এই সব কিছুর পরে প্রতাপ সিং ডিসাইড করে যে বেদার ফ্যামিলিকেও শেষ করে দেবে। প্রতাপ সিংয়ের ভাই বেদার ফ্যামিলিকে মারার জন্য ছোটে। এদিকে আমরা দেখতে পাই তার বাবা মা কোনোভাবে ওখান থেকে সেফলি বেরোতে পারে, কিন্তু তার বোন এবং সে একটা জায়গায় আটকে পড়ে যায়। তারা সেখানে লুকিয়েছিল এবং তারা যখন সেখানে লুকিয়েছিল সেখানের মধ্যে প্রতাপ সিংয়ের ভাই এবং তার ছেলে সেখানে তাকে দেখতে পেয়ে যায় এবং তাকে বলে যে আজকে তোদের দুজনকে ছিঁড়ে খাবো, তোকে কে কে কী কী করবে তোর কোনো আইডিয়া নেই। এবং তাকে অনেক বাজেভাবে হুমকি দিতে থাকে, নোংরা নোংরা কথা বলতে থাকে যে তার সাথে তারা কি করবে, তাকে ভয় দেখাতে থাকে, কিন্তু তারা লুকিয়েই বসে থাকে। আর তারপরে তার বোন বলে যে তুই এখান থেকে পালিয়ে যা,
তুই এখান থেকে পালিয়ে গিয়ে কোনো একটা ব্যবস্থা করিস, আমার তোর ওপরে পুরোপুরি ভরসা রয়েছে। এই সুযোগে বেদা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, আর এদিকে তার বোন সেখানে একাই পড়ে থাকে, যার কারণে ওই শয়তানগুলোর খপ্পরে বেদার বোন পড়ে যায়। যার কারণে আমরা এটা বুঝতে পারি যে তার বোন আর বেঁচে নেই, কারণ সেই শয়তানগুলো তাকে নোংরাভাবে ছিঁড়ে খেয়েছে আর তারপরে তাকে মেরে ফেলেছে। বেদা সেখান থেকে বেরিয়ে গিয়ে সোজা অভিমন্যুর কাছে যায়, আর অভিমন্যু তারপরে বেদাকে নিয়ে প্রতাপ সিংয়ের হাভেলিতে চলে যায়। সেখানে গিয়ে সে বলতে থাকে যে এই সব কিছু ঠিক হচ্ছে না, কিন্তু প্রতাপ সিং বলে এই সব কিছু তো আমি ঠিক করি না, এগুলো ওপর থেকেই ঠিক হয়ে আসে। এখন যদি আমরা এগুলোকে বদলাতে চাই তাহলে তো সেটা পাপ হবে। যে নিচু জাতের তার নিচু জাতেই থাকতে হবে, সে আমাদের সমানে কোনোদিনও আসতে পারবে না। এই বলে সে নিচু জাত এবং উঁচু জাতকে নিয়ে অনেক রকম কথা বলতে থাকে। এরপরে আমরা দেখতে পাই অভিমন্যু বলে যে আমি প্রথমে কথা বলি, তারপর কিন্তু আমি আর কথা বলি না, তো তুমি ভেবে বলো তুমি কি করবে। এই কথাটা অভিমন্যু দুবার রিপিট করে, কিন্তু তারপরেও প্রতাপ সিং কিছুতেই মানতে চায় না। আর তারপরে সেখানে আমরা ভয়ানক একটা ফাইটিং সিন দেখতে পাই, যেটা বন্ধুরা তোমরা মুভি দেখলে ভালোভাবে এনজয় করতে পারবে। আমরা কোর্টে গিয়ে এই সব কিছু বলে দেবো আর তোমার সত্যিটা ফাঁস করে দেবো। তখন প্রতাপ সিং বলে সেখানে যাওয়ার জন্য তোমরা বেঁচে থাকলে তো তোমরা যাবে। তারপর আমরা দেখতে পাই তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু প্রতাপ সিং তাদের পেছনে লোক লাগিয়ে দেয়, যার কারণে তারা যেখানে যেত সেখান থেকেই তারা ধরা পড়ে যেত এবং এরমভাবে বহুদিন তাদেরকে পালিয়ে পালিয়ে থাকতে হতো। তাদের দুজনকে ধরে নেওয়া হয়, ধরে নিয়ে তাদেরকে কৈলা মাইনের মধ্যে রাখা হয়। ইতিমধ্যেই আমরা এটাও দেখতে পাই যে ডেট চলে আসে কোর্টে যাওয়ার, আর সেই দিনও তাদেরকে বাধা দেওয়ার জন্য প্রচুর লোক এসেছিল। তাদের সাথে অনেক ফাইটিং করে তারা দুজনে, কিন্তু তারা পেরে ওঠে না। আর এই সব কিছুর মধ্যেই তাদেরকে ধরে নেওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই বেদার ওপরে প্রতাপ সিং এর ভাই হাত ফেরাচ্ছিল, যার কারণে এটা দেখার পর অভিমন্যুর অনেক খারাপ লাগে এবং তাকে বেঁধে রাখা হয়েছিল। সে সেই বাঁধন ভেঙে সবার কাছে এসে তাদেরকে মেরে তাদের একেবারে ছুটি করে দেয়। তারপর আমরা দেখতে পাই তারা সেখান থেকে যা হোক করে পালিয়ে যায়, কারণ তাদেরকে কোর্টে যেতে হবে। কোর্টে যাওয়ার সময় সেখানে স্বয়ং নিজে প্রতাপ সিং চলে আসে। আসার পরে তাদেরকে আটকানোর চেষ্টা করে। প্রতাপ সিংয়ের সাথে লড়াই হতে থাকে অভিমন্যুকে সে অনেক বাজেভাবে আহত করে দেয়। তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, সে আর উঠতে পারছিল না, কিন্তু সে শেষ অবধি লড়ে গিয়েছে। আর এখানে এসে এটাও বলে দেয় যে এই গল্পের শেষ আমি করব না, এই গল্পের শেষ করবে বেদা। আর এদিকে আমরা দেখতে পাই বেদা যা হোক করে কোর্টের ওই রুমটার মধ্যে পৌঁছে গিয়েছে, যেখানে তার জবানবন্দি নেওয়া হবে। সে সেখানে গিয়ে জজের কাছে গিয়ে সব কথা বলে দেয়। আর এখানে প্রতাপ সিংয়ের মাথা একেবারেই খারাপ হয়ে গেছিল, কারণ এই মারপিটের মধ্যে কোনোভাবে তার ভাই মরে যায়, আর তার ভাইকে মেরেছিল হচ্ছে অভিমন্যু। তাই অভিমন্যুর ওপরে তার অনেক বেশি রাগ, সে তাকে প্রাণে মেরে দিতে চায়। অভিমন্যু বুঝে গেছিল সে থাকুক আর না থাকুক এই প্রতাপ সিংকে সে রাখবে না, যার কারণে এই প্রতাপ সিংকে সে খুন করে দেয়। এবং প্রতাপ সিং মরে যাওয়ার পরে আমরা দেখতে পাই অভিমন্যুর অবস্থা খুব খারাপ হয়ে যায়। ইতিমধ্যেই বেদা সেখানে এসে পৌঁছে যায়, কিন্তু বেদা এসে দেখে অভিমন্যু আর এই দুনিয়াতে নেই। যে অভিমন্যু তার জন্য এত কিছু করলো তাকে সে শেষবারের মতন ধন্যবাদও জানাতে পারল না। আর এখানে আমরা দেখতে পাই বেদা অনেক কান্না করছিল, কারণ তার জন্যই আজ এই সব কিছু সফল হয়েছে। সে বেদার জন্য এত লড়েছে, বেদার জন্য এত কিছু করেছে, কিন্তু নিজে বেঁচে থাকতে পারলো না। আর বেদার এটার জন্য রিগ্রেট হচ্ছিল যে সে অভিমন্যুকে বাঁচাতে পারলো না। আর এইভাবে এই মুভিটা এখানেই এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান যাবে, যাতে তুমি প্রথমেই ভিডিওটা দেখতে পারো। আর এরকম ধরনের নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। পারলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ভিজিট করে নিও, যেখানে তোমরা অনেক ধরনের মুভি এক্সপ্লেনেশন দেখতে পারবে। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে।